আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 4500 থেকে আমার এখন মানে 12-20,000 এর উপরেও শাড়ি আছে আমার। কোয়ালিটির উপরে সব কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। নিজের স্বপ্ন নিজের লড়াই আর নিজের পরিচয় গড়ে যে মেয়েরা হার মানতে শেখেনি, যাদের চোখে আছে আত্মবিশ্বাস এবং মনে আছে সাহস, আজ শুনবো তাদের গল্প। মমিতা, ফিউশন বার্গার কিভাবে হলো? এই জিনিসটা কিভাবে তৈরি হলো, মাথায় এলো কিভাবে? এমএসসি বায়োটেকনোলজি নিয়ে পাশ করেছি। দীর্ঘ 6 বছর চাকরি করেছি কোয়ালিটি কন্ট্রোলে। তারপরে 2019 সালে আমার বিয়ে হয়ে যায়। তারপরেও আমি চাকরিটা কন্টিনিউ করেছিলাম। তারপরে 2020-তে করোনা এলো, তো তারপরে আমাকে বাধ্য হয়ে ছাড়তে হলো। তো তখন আমার শ্বশুরবাড়ি দীর্ঘ 35 বছর ধরে তাদের খাদির বিজনেস, গার্মেন্টসের বিজনেস। তো আমার শ্বশুরমশাই তখন একটু অসুস্থ হয়ে গেলেন। আমার হাজব্যান্ড তখন পিএইচডি করছিলেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো আমি যখন এখন ফ্রি টাইম আছে, তো আমি এখন ফ্যামিলি বিজনেসটাতে নিজের ইনপুটটা দিই। ইনভলভ হয়ে গেলাম অনেকটাই, মানে পার্চেসিং থেকে অ্যাকাউন্টস থেকে সব কিছুই দেখতে শুরু করলাম। তো আমি দেখলাম যে ফ্যামিলি বিজনেসে তো আমি আছি, তা সত্ত্বেও আমি রান্না করতে এবং করে লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসি। এবং সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি বিয়ের আগে লোকে মায়ের কাছে রান্না শেখে আর বিয়ের পরে শাশুড়ির কাছে। আমার কিন্তু কোনোটাই নয়, আমার দুটোই শেখা আমার হাজব্যান্ডের থেকে। আচ্ছা, মানে হাজবেন্ড এত ভালো? হ্যাঁ, ও এত ভালো রান্না করতে পারে আর খুব ছোট ছোট, মানে 15 মিনিটের রান্নাও 5 মিনিটসে করে দেয়। মানে অন্যরকম একটা রেসিপি ওর কাছে শর্টকাটে শেখা যায়। তো এইভাবে শিখতে শিখতেই আমিও আস্তে আস্তে নিজের মতো করে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিলাম। তো তখন একদিন আমার মাথায় এলো যে এই যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বার্গার খাই, সেগুলো খুবই একঘেয়ে হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম সেই বিদেশি জিনিসটাকে যদি আমি তার মধ্যে একটা দেশীয়, স্পেশালি আমাদের বাংলার খাবার নিয়ে আসতে পারি, তাহলে সেই ফিউশন ব্যাপারটা কেমন হবে। কি করলে? সেটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, শাহি পনির, নবাবি চিকেন, এগুলো দিয়ে আমার বার্গারের মধ্যে ফিলিং থাকে। মানে এটা আমি হয়তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে কলকাতায় তো নেই, ইন্ডিয়াতেও আছে কিনা আমার সন্দেহ আছে। অল দ্য বেস্ট। ভীষণ অন্য রকমের একটা খাবারের গল্প শুনলাম। খুব ভালো থাকো, ব্যবসাকে আরো বড় করো। একদম একদম, সবার আশীর্বাদ থাকলে একদম হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কণিকা, বিয়ের এত বছর পর আবার নতুন করে পড়াশোনা শুরু করে। হ্যাঁ দিদি, আমরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে সে বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে। হাজব্যান্ডের সঙ্গে বাইরে চলে গেলাম, শ্বশুর শাশুড়ি আমার সাথে গেলেন। একেবারে ঘরোয়া সংসার, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড। কিছুদিন পর সন্তান এলো জীবনে। সন্তান মানুষ করাটাই প্রধান লক্ষ্য হয়ে যায়, কিন্তু মনের ইচ্ছাটা কিন্তু আমি ছাড়তে পারছিলাম না যে আমাকে আবার পড়াশোনা করতে হবে বা আমি নিজে কিছু করব। আমার বিয়ের পরই আমি গুজরাট চলে যাই, তারপর সেখান থেকে রাজস্থানে আসি, তারপর অযোধ্যা। এরকম করতে করতে বছর 1.5-2 অন্তর অন্তর আমার হাজব্যান্ডের এরকম ট্রান্সফার হতে থাকে। তো আমি দেখলাম যে না, ছেলে তো বড় হচ্ছে, ছেলের পড়াশোনাও শুরু হয়ে গেছে। এবার এই অবস্থা আমার বারবার এভাবে স্কুল চেঞ্জ করাটা, শ্বশুর শাশুড়ি মায়ের বয়স হয়ে যাচ্ছে, এসব ভেবে আমি ছেলেকে নিয়ে চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। চুচুড়াতে একটি ছোট্ট ফ্ল্যাট কিনলাম। তো ওখানে ছেলে পড়াশোনা করে, আমিও সংসারেই রয়েছি। তখনও কিছু সেরকম ভাবনা চিন্তা শুরু করিনি, কিন্তু ভাবছি মনে মনে, কিন্তু ভয়ও পাচ্ছি যে এই এতদিন পরে আমি শুরু করব, মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। ইতিমধ্যে আমি যখন এমএ করছি দিদি, আমি চুচুড়াতেই একটি স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করলাম। প্রিপ্যারেটরি স্কুল ছিল, বাচ্চাদের স্কুল। কিন্তু আমার খুব ভালো লাগলো স্কুলে, আমি 2 বছর কাজও করলাম অ্যাজ এ টিচার। তো আমি আবার বিএড কোর্সে ভর্তি হলাম, ক্লাস করা যাওয়া। ইতিমধ্যে আমি বাড়িতে প্রচুর টিউশন করছি, তখন বাড়িতে টিউশন ক্লাস শুরু করেছি, ছেলেরা মেয়েরা পড়তে আসছে। তো সমস্ত কিছু সামলেও 15-16 বছর গ্যাপিংয়ের পরেও নতুন করে যে পড়াশোনা শুরু, তারপরেও জীবনের প্রতিষ্ঠা, যেটা স্বপ্ন দেখেছি ছোটোবেলা থেকে আমি টিচার হব, সেটা আমি হতে পেরেছি দিদি। এবং ছেলের আর আমার মোটামুটি একসাথে পড়াশোনা বলতে পারেন। ছেলেও রাত জেগে পড়াশোনা করছে, আমিও পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করছি। এবং এমনও হয়েছে দিদি, ছেলে আমাকে পড়া ধরেছে, আবার আমি বলেছি এবার আমি তোকে পড়া ধরি। তো এইভাবে আমাদের, বাহ, আজকে আপনার গল্প অনেক মানুষকে ইন্সপায়ার করবে। অনেক দিদিরাই মনে করে যে বিয়ে হয়ে গেছে, আমার সব স্বপ্ন হয়তো আর শেষ হয়ে গেছে, আমি হয়তো আমার ছেলে মেয়ের মধ্যে স্বপ্ন দেবো। কিন্তু আমি দিদি ছেলেকেও তৈরি করেছি, আমি নিজেকেও দাঁড় করাতে পেরেছি। ভালো থাকবেন কণিকা দিদি। থ্যাংক ইউ দিদি। শিল্পী, আমি হচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়ে।
2012-তে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার হাজবেন্ড শ্বশুরবাড়ির সবার সাপোর্টে আমি অপটোমেট্রিস্ট করি, যেটা হচ্ছে আই টেকনিশিয়ানে, যেটা আই পাওয়ার চেক করা হয়। শাড়ির কথা মাথায় এলো কিভাবে? তখনই আমি ভাবলাম যে বিষ্ণুপুর, যেহেতু বিষ্ণুপুরে আমার মামা বাড়ি, আমার মামারও কিছুটা সাপোর্ট ছিল যে শুধু সিল্কের ওপর কাজ কর। মামার কাছে গিয়ে সিল্কের সম্বন্ধে আইডিয়া নেয়া, তো সিল্ক নিয়ে কথাবার্তা বলে আমি না করলে আমি বিষ্ণুপুরি সিল্কের ওপরেই করব। গিয়ে বিষ্ণুপুরের সব লোকজনের সাথে কথা বলে, ভেন্ডার বা তাঁতি ঘরে গিয়ে ওখানে গিয়ে কথা বলা কিভাবে করছে, সব কিছু দেখে টেকে আমি তারপরে আমার বাড়িতেই ইনহাউস একটা বুটিক খুললাম। বাড়িতেই বাহ। আমার একটা পেজও খুললাম, সিল্ক এন্ড সিম্ফনি বাই কোয়েল বলে। কিরম রেঞ্জ থাকে তোমার শাড়ি? আগে যেমন সিল্ক অনেক কমের মধ্যে থাকতো, যেমন আমার এখান থেকে সিল্কের শাড়ি 4500 এইরকম শাড়ি শুরু হয়ে যায়। সিল্কের শাড়ি এখন প্রাইস অনেক হাই হয়ে গেছে। 4500 থেকে আমার এখন মানে 12-20,000 উপরেও শাড়ি আছে আমার। কোয়ালিটির উপরে সব, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। তার সাথে মেয়েকেও মানুষ করছে। মেয়েকেও মানুষ করছি। অল দ্য বেস্ট শিল্পী, Thank you, ব্যবসা আরো thank you, বড় দিদি। করো। থ্যাংক ইউ। গৃহবধূ থেকে আজ তুমি চাষী। হ্যাঁ, কাজে নামতে হলো আমি একটা অনেক গরিব পরিবারের মেয়ে। আমার বাবার বাড়ি নদিয়ার শিমুরালিতে। আমার বাবা ছিল পেশায় কলমিস্ত্রি। অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় 2010 সালে। আমার হাজব্যান্ডের আর্থিক অবস্থাও অতটাও ভালো ছিল না। 2013 সালে ছেলে হয়। আমার ছেলে হওয়ার পরে ছেলের তখন 8-9 মাস বয়স। তখন আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড অসুস্থ। বলতে গেলে ছেলের শুধু পড়ানটুকু ছিল, আর কিছু ছিল না। আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরে বসে কাজ ছিলাম। আমার হাজব্যান্ডের কাছে কোনো পয়সা ছিল না যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো যাই হোক, সব কিছুর বাইরে বলে না ঈশ্বর কেউ আছে। তারপর থেকে ভাবলাম যে এইভাবে তো জীবন চলতে পারে না। আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তোমার সাথে বাইরে বেরোলে শ্বশুর শাশুড়ি রাগ করবে, বেরোতে দেবে না, একদম গ্রামে আমাদের বাড়ি। তখন আমার হাজব্যান্ডকে বললাম আমি তোমার সাথে কিছু করতে চাই। প্রথম ধান কাটা, ধান বাঁধাটা শিখলাম। তারপরে বললাম তো ও ট্র্যাক্টর চালাতে খুব ভালোবাসতো। আমি বললাম ট্র্যাক্টর চালাবো। তা বলছে না তুমি পারবে না, এটা ভারী জিনিস। আমি বললাম আমি পারবো। তুমি যদি বাইরে যাও, ট্র্যাক্টর তো সারা বছর চলে না, সিজনগুলোতে চলে। যেমন এই বোরো ধানের সিজনে চলবে। তুমি বাইরে কাজে যাও, আমি ট্র্যাক্টর চালাবো। ট্র্যাক্টর তো খুব ভারী হয়। হ্যাঁ, ট্র্যাক্টর ভারী হয় দিদি। প্রথম কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। অভ্যাস হয়ে গেছে। আর যখন বাসুই টানতে হয়, কাদার মধ্যে হাত দিয়ে বাসুই টানতে হয়, কারণ নইলে জমিটা সমান হবে না। 3টে চাষ দেওয়ার পরে জমিটা কাদা হয়, তারপরে বাসুই টানতে হয়। অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তারপরে এই ফসল হয়, তারপরে এই চাল ধান হয়, সেগুলো আমরা ঘরে বসে খাই। আজকে তাই জন্য দেখো তোমার এই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে তুমি পৌঁছে গেছো, সবাই তোমাকে চিনেছে। এইভাবেই জীবনে এগিয়ে যাও। সুবলতা হয়তো প্রথম শুরু করেছে, বাংলার গ্রামে গ্রামে আমরা চাই এরকম আরো সুবলতা দিদি হোক। থ্যাংক ইউ দিদি।